ছোট্ট একতলা বিশিষ্ট বাড়ি। সবাই এহসান বাড়ি বলেই চেনে। এই বাড়ির প্রাণ, বাড়ির একমাত্র মেয়ে অদ্রিজা এহসান, যাকে সবাই ছোট করে আরু বলে সম্বোধন করে থাকে। বাবা অন্ত মেয়ে, তেমন বাবার একমাত্র পরী এই আরু। বাড়ির প্রাণকেন্দ্র মেয়েটা হলেও মেয়েটার যেন একটা মূর্ছা যাওয়া ফুল। বাবার যত্নেই যা কিছুটা সতেজ থাকে। যখন তার মাত্র 7 বছর বয়স, তখন এক ঝড়ের রাতে তার চক্ষু সম্মুখেই অসুস্থতার জন্য প্রাণ হারিয়েছিল তার জন্মদাত্রী মা। মেয়েটা তখন একটা বাচ্চা হলেও মায়ের সেই মৃত্যু গভীর দাগ কেটে রেখেছিল মেয়েটার মনে। সেই থেকে এক ভয় মেয়েটাকে আঁকড়ে রেখেছে, যা এই 19 বছর বয়সে এসেও শেষ হয়নি। ভুলতে পারেনি চোখের সম্মুখে ঘটা মায়ের অভাবনীয় মৃত্যুকে। তাছাড়া সে ছিল প্রি ম্যাচিওর্ড বাচ্চা, জন্ম থেকেই ছিল দুর্বল হৃদয়ের। কারোর সাথে কথা বলতেও যেন ভয় লাগে। পরিবার আর এক বান্ধবী, এই যেন তার দুনিয়া। নম্র আচরণ যার স্বভাব, কথা কম বললেও সে ছিল মিষ্টভাষী। সৎ মায়ের আদর লাঞ্ছনা দুটোই পেয়েছে সে, ততটা অভিযোগ তার নেই সৎ মায়ের প্রতি। কিন্তু সৎ ভাই তাকে কথা শোনাতেই দুবার ভাবে না। অনেক পূর্ণতা অপূর্ণতার ভিড়েও অদ্রিজার কাছে কেবল একটাই অপূর্ণতা মনে হয়, তার ভাইটা তাকে ভালোবাসে না। হোক ছেলেটা তার সৎ ভাই, আর 5টা মেয়ের মতো চঞ্চল বা দুরন্ত নয় আরু, চুপচাপ স্বভাবে। কিন্তু বাবা আর বান্ধবীর কাছে সে যেন একটা খোলা বইয়ের মতো, যাদের কিছু বলে দিতে হয় না, এমনিতেই বুঝে নিতে পারে সব কিছু। স্কুল জীবন থেকেই প্রিয়তা নামের মেয়েটাকে চিনে সে, আর বাবার পরে ভরসাও করে সব থেকে বেশি। ভীতু হলেও মেয়েটা কথা বলার সময় যেন মিষ্টি হাসি লেগে থাকে অধর কোণে। নজর কাড়া সৌন্দর্য আর চুপচাপ নম্র স্বভাব দেখলে যে কেউ তার মায়ায় পড়তে বাধ্য। তবে সেই ভীত মেয়েটার ভয় আরো বাড়িয়ে দিতে, তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই মিষ্টি হাসিটুকু কেড়ে নিতে তার জীবনে ঘটেছিল আরো এক দুর্বিষহ ঘটনা। সেই ঘটনার পর থেকেই মেয়েটা যেন নির্জীব হয়ে বেঁচে আছে কোনো মতে। সেই রাত, সেই বিষাক্ত ঘটনা মেয়েটার বেঁচে থাকার ইচ্ছাকেই ধ্বংস করে দিয়েছে চিরতরে। কিন্তু কি ঘটেছিল সেই দিন, যা তাকে সমাজের চোখে এক কলঙ্কিনীর তকমা লাগিয়েছিল? সময় 2019-এর সেপ্টেম্বর। 19 বছর বয়সী অদ্রিজা নিজের রুমে বসে হালকা সাজগোজ করতে ব্যস্ত। ফর্সা হওয়ার কারণে সাজগোজের খুব একটা প্রয়োজন তার পড়ে না কখনো, কিন্তু আজ বান্ধবীর কথাতেই করেছে। ভার্সিটি জীবনে কেটেছে কতগুলো দিন। কিছুদিন আগে নবীনবরণ শেষ হয়েছে, আজও তাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে। তাই প্ল্যান করেছে দুই বান্ধবী একরকম সেজেই যাবে ভার্সিটি। এই উদ্দেশ্যেই এই সাজ। কোনো শাড়ি নয়, বরং একটা 3 পিস জড়িয়েছে শরীরে। সাজ শেষে হতেই মাথায় সুন্দর করে একটা হিজাব পেঁচিয়ে নিল। কলেজ ব্যাগটা কাঁধে ছড়িয়ে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুলে নিজের রুম থেকে বেরিয়ে এলো। প্রায় দিন বাবার সাথেই যায় ভার্সিটি পর্যন্ত, কিন্তু আজ বাবা অনেক আগেই বেরিয়ে গেছে। একা যেতে ইচ্ছে হলো না আজও। বসার ঘরে সোফায় সৎ ভাই তমালকে দেখতে পেয়ে কিছুটা ভীত স্বরে আওড়ালো, আজকে আমাকে একটু রেখে আসবে ভাইয়া? অদ্রিজার কথা কর্ণগোচর হতেই তমাল চোখ উঁচিয়ে বোনের পানে তাকালো। ভ্রু কুচকে রাগত্ব স্বরে জবাব দিল, তোকে কি আমার চাকর মনে হয় যে সারাক্ষণ তোর ফার্মাস খাটবো, নিজের কাজ নিজে করতে পারিস না? ভাইয়ের কথায় হাসি খুশি মুখটা মলিন হলো অদ্রিজার। মিনতি স্বরে বলল, এমন করে বলছো কেন ভাইয়া? চলো না প্লিজ। তমাল বোধহয় বিরক্ত হলো, তবে পুনরায় কিছু বলার পূর্বেই তমালিকা বেগম একটা খাবারের বোল রেগে ঠাস করে টেবিলের ওপর রাখলেন। শব্দ শুনে দু ভাই বোন সেদিকে তাকালো। মাকে দেখে তমাল আর মুখ খুলল না। তমালিকা বেগম ছেলের পানে এক কড়া চাহনি নিক্ষেপ করে মেয়ের পানে তাকিয়ে রাগ দেখিয়ে আওড়ালেন, তোর কি কখনো লজ্জা হবে না আরু? যে তোকে পাত্তা দেয় না তার কাছে কেন যাস বারবার সাহায্যের জন্য? বড় তো কম হোসনি, কবে একা একা চলাফেরা করবি? বাচ্চাদের সাথে কাউকে লাগবে। অদ্রিজা কি জবাব দিবে বুঝল না। কেবল মুখখানায় অন্ধকার এসে ভিড় জমালো। ছোট ছোট কদম ফেলে মায়ের কাছাকাছি এসে দাঁড়ালো। মিনমিনে স্বরে আওড়ালো, আমি একাই চলে যাবো আম্মু, রেগে যেও না তুমি। মেয়ের এত ভীতু স্বভাব বোধহয় পছন্দ হলো না তমালিকা বেগমের। আরও রেগে আওড়ালেন, তোর এই ভীতু স্বভাব আমার একদম পছন্দ নয় আরু। মানুষ যত ভয় পায়, অন্যরা ততই তাকে ভয় রাখতে পছন্দ করে, তা জানিস তুই? আর কবে শক্ত হবি তুই?
অদ্রিজা আর একটা কথাও বলল না, কেবল হাত কচলাতেই শুরু করলো। তা নজরে পড়তেই তমালিকা বেগম কিছুটা শান্ত হয়ে নরম কণ্ঠে বললেন, বস আর খেয়ে নে, আমি তৈরি হয়ে আসছি, রেখে আসবো। অদ্রিজার মুখে পুনরায় হাসি ফুটল, মা সাথে যাবে শুনে। চুপচাপ বসে পড়ল খেতে, আর চোখে একবার ভাইয়ের পানে তাকিয়ে দেখল ভাইটা তার চুপচাপ ফোনে মগ্ন। তার দিকে কোনো ধ্যানই নেই। তার ভাইটা তাকে ভালো কেন বাসে না, ভাবতেই মুখ গোমরা হয়ে যায় অদ্রিজার। দীর্ঘশ্বাস ছেড়ে দ্রুত খাওয়া শেষ করলো। মা তৈরি হয়ে আসতেই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। হাসনাবাদ থেকে ঢাকা আসতে কতটুকুই বা সময় লাগে, অথচ এতটুকু জায়গাও মেয়েটা একা আসতেই চায় না। অবশ্য এই অভ্যাসটা তার বাবার জন্যই তৈরি হয়েছে। মেয়ে ভয় পায় দেখে এমন করেই মেয়েকে আগলে রেখেছে যে এত বড় হয়েও একা চলতে দ্বিধাবোধ করে। খুব প্রয়োজন ছাড়া একা চলা তার ধাতে নেই। বাস থেকে নেমে ভার্সিটির গেট পর্যন্ত আসতেই দেখা মিলল প্রিয় বান্ধবীর। কাছাকাছি গিয়ে আলতো করে জড়িয়ে ধরল। দুজনকে একইভাবে সাজতে দেখে আর একই পোশাক পরতে দেখে তমালিকা বেগম মিষ্টি হাসলেন। এগিয়ে এসে প্রিয়তার সাথে টুকটাক কথা বলে মেয়ের উদ্দেশ্যে ছোট করে শুধালেন, ভার্সিটি শেষেও নিতে আসতে হবে বুঝি, নাকি একাই যেতে পারবি? অদ্রিজা কোনো জবাব দেওয়ার পূর্বেই প্রিয়তা জবাব স্বরূপ আওড়ালো, চিন্তা করো না আন্টি, ও একাই যাবে, আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। মাঝে মাঝে প্রিয়তা এমন করে অদ্রিজাকে গাড়িতে তুলে দিয়ে আসে, হয়তো বান্ধবীকে একা চলতে শেখানোর ছোট্ট এক কৌশল মাত্র। প্রিয়তার কথায় আশ্বস্ত হয়ে তমালিকা বেগম চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আর দুই বান্ধবী চলল ভার্সিটির ভেতরে। ভার্সিটির ভেতরে অনুষ্ঠান উপলক্ষে সুন্দর করে সাজানো এটা একটা পিঠা উৎসব। চত্বর জুড়ে বিভিন্ন পিঠার সব বসেছে। দুই বান্ধবী সারাদিন কাটলো ভার্সিটিতে, সবার সাথে মিলে বিভিন্ন শপ দেখতে দেখতে আর পিঠার স্বাদ আস্বাদন করতে। গোধূলির সময় তখন রোদের তেজ কমে শীতল বায়ুতে ভরে উঠতে শুরু করেছে ধরণী। ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করেছে। অনুষ্ঠান বিধায় অনেকটা সময় কাটিয়েছে আজ ভার্সিটিতে দুজন। বাড়ি ফেরার সময় আগত হতেই দুই বান্ধবী বেরিয়ে এলো ভার্সিটি থেকে। এই মেয়ে আজ একা বাড়ি ফিরতে ভয় না পায়, এই নিয়েই যত টেনশন প্রিয়তার। সে অদ্রিজাকে সাথে নিয়ে চটজলদি পা বাড়ালো বাস স্টপের দিকে যাওয়ার জন্য। তবে মেয়েটার মুখ চলমান, হাজারো কথা মশগুল সে। কোন দিকে কোনো ধ্যান নেই। অদ্রিজাও প্রিয়তার কথা শুনে হাসি মুখে পথ চলতে ব্যস্ত। দ্রুত পথ চলতে গিয়ে অদ্রিজা হঠাৎ হোঁচট খেলো। ভারসাম্য বজায় রেখে দাঁড়াতেই বুঝতে সক্ষম হলো পায়ে পড়া স্লিপার একটা ছিঁড়ে গেছে। কলেজ ব্যাগটা সুন্দর করে কাঁধে ঝুলিয়ে বিরক্ত নিয়ে নিচের দিকে হালকা ঝুঁকে স্লিপারটা হাতে তুলল। ছেঁড়া দেখে মুখটা কাদো কাদো হয়ে গেল। সম্মুখে তাকিয়ে দেখলো বান্ধবী তার একা একা বকবক করতে করতেই এগিয়ে যাচ্ছে। সে যে দাঁড়িয়ে পড়েছে এটা মেয়েটা খেয়ালই করেনি। ব্যস্ত পায়ে হাঁটার কারণে প্রিয়তা অনেকটাই আগে চলে গেছে। অদ্রিজা প্রিয়তাকে ডাকতে যাবে, হঠাৎ খেয়াল হলো পেছন থেকে কেউ তার মুখে কিছু একটা চেপে ধরেছে। আকস্মাৎ এমন ঘটায় ভয়ে কেঁপে উঠল অদ্রিজার বদন। হাত থেকে জুতোটা পড়ে গেল রাস্তায়। মস্তিষ্কে কিছু একটা পৌঁছাতেই ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করলো অদ্রিজা। ডাকার চেষ্টা করলো প্রিয়তাকে, কিন্তু সক্ষম হলো না। একটা সময় ঢলে পড়তেই পেছনের এক ব্যক্তি ধরে ফেললো তাকে। লোকচক্ষুর আড়ালে টেনে নিয়ে গেল কাছাকাছি দাঁড় করানো একটা গাড়ির নিকটে। ব্যাক সিটে অদ্রিজাকে ধাক্কা মেরে ফেলে রেখে লোকটা ড্রাইভিং সিটে বসেই সাই সাই বেগে গাড়ি নিয়ে ছুটিয়ে সেখান থেকে ছুটে চলল। প্রিয়তার একটা সময় খেয়াল হলো অদ্রিজা তার পাশে নেই। থেমে পাশে তাকিয়ে দেখলো তার ভাবনা সত্যি। ঘুরে পেছনে তাকাতেই প্রিয়তার দুনিয়া দুলে উঠল। ঠিক চক্ষুগোচর হলো একটা লোক তার বান্ধবীকে গাড়িতে ধাক্কা মেরে ফেলছে। ভালো করে খেয়াল করতেই দেখতে পেল অদ্রিজার পরা একটা জুতা রাস্তায় পড়ে আছে। লোকটাকে সামান্য দেখে চিনতে ব্যর্থ হলো, কিন্তু অদ্রিজাকে বাঁচানোর উদ্দেশ্যে দৌড়ে এলো গাড়ির নিকট। কিন্তু তার আগেই গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। প্রিয়তা যেন এক মুহূর্তের মাঝেই চোখে অন্ধকার দেখতে শুরু করলো। অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটার, চোখের বাঁধ ভাঙল। প্রাণপণে দৌড় লাগালো ছুটে চলা গাড়িটার পেছনে, সাথে জোরে চেঁচাতে শুরু করলো, আরু, আরু, তোকে কেন নিয়ে যাচ্ছে দোস্ত? কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আরুকে? থামুন বলছি, কেউ সাহায্য করুন প্লিজ। আরু, কোথায় নিয়ে যাচ্ছে তোকে? কেন নিয়ে গেল লোকটা তোকে?
মেয়েটার কান্নারত চিৎকার শুনে পথচারীরা থেমে দেখল, অথচ কেউ এগিয়ে এলো না। প্রিয়তা দৌড়াতে দৌড়াতে একটা সময় পড়ে গেল রাস্তার উপর। হাঁটুতে ছিলে গেল বোধহয়, তবে সেদিকে ধ্যান দিল না। অসহায় কণ্ঠে রাস্তায় বসে সেই একই চিৎকাররত স্বরে আওড়ালো, কেন নিয়ে যাচ্ছেন ওকে? একবার থামুন, মেয়েটা বড্ড ভীতু যে, ওকে ছেড়ে দিন। প্রয়োজনে আমাকে নিন, কিন্তু ওকে রেহাই দিন। ও বড্ড নরম, খারাপ কিছু হলে সহ্য করতে পারবে না, একদমই পারবে না। ছেড়ে দিন প্লিজ। মেয়েটার হাহাকার শুনল না সেই ব্যক্তি। প্রিয়তার নিজেকে সবচেয়ে অসহায় মনে হলো আজ। এক মহিলা দৌড়ে এসে প্রিয়তাকে টেনে তুলল রাস্তা থেকে। শুধালো কি হয়েছে, কিন্তু জবাব দিল না, দিতে সক্ষম হলো না। কিছুটা দূরে পড়ে থাকা নিজের ব্যাগটার কাছে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে কল লাগালো আরাফ সাহেবের নম্বরে। কলটা রিসিভ হতেই মুখে হাত চেপে ধরল প্রিয়তা। কি করে জানাবে সে এই খবরটা? ওপাশ থেকে আরাফ সাহেবের বারবার বলা হ্যালো শব্দটা ভেসে এলো। প্রিয়তা পুনরায় হাউমাউ করে কেঁদে দিয়ে আওড়ালো, আমি খুব সরি আঙ্কেল। আমার চোখের সামনে ওকে নিয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। নিরাপদে গাড়ি তুলে দিব বলেও কথা রাখতে পারিনি। সরি আঙ্কেল। সময় তখন আনুমানিক রাত কটা নাগাদ হতে পারে, কোনো হিসাব নেই। চোখ পিটপিট করে মেলে তাকাতেই সব কেমন অন্ধকার মনে হলো। পুনরায় চোখ মুদে নিয়ে তা আবার খুলল। সব যেন ঝাপসা লাগছে। ধীরে ধীরে ঝাপসা ভাব কেটে গেলেও চারিপাশে অন্ধকার দেখে বুঝলো রাত অনেক হয়েছে। প্রকৃতিতে তখন বোধ হয় অমাবস্যা চলছে। আধার বেশ ভালোই জেঁকে বসেছে ধরণীতে। ধীরে ধীরে উঠে বসতেই নিজেকে গাড়ির মাঝে পেল। ভেতরেও অন্ধকার, কিন্তু আশেপাশে ল্যাম্পপোস্টের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে। এখানে কেন কথাটা ভাবতেই সন্ধ্যার আগ মুহূর্তে ঘটা ঘটনার কথা স্মরণ হলো। ভাবতেই ছোট্ট হৃদয়খানা ভয়ে দ্রুত ছুটতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। কে বা কারা তাকে নিয়ে এসেছে? সবচেয়ে বড় কথা, কেউ তাকে কেন নিয়ে এসেছে? সবই তো কেমন অন্ধকার। কত রাত হয়েছে? প্রিয়তা কি জেনেছে কেউ তাকে নিয়ে এসেছে? বাবা বুঝি খুঁজছে? বাবার কথা ভাবতেই মুখে হাত চেপে কান্না শুরু করে দিল অদ্রিজা। কেউ কাছাকাছি নেই দেখে সুযোগটা হাতছাড়া করতে চাইল না। গাড়ির দরজায় হাত রাখতেই দেখলো তা খোলাই আছে। মরুভূমির মাঝে এক ফোঁটা পানি খুঁজে পাওয়ার মতো মনে হলো অদ্রিজার কাছে। দেরি না করে নেমে পড়ল। সঙ্গে থাকা কলেজ ব্যাগটা গাড়িতেই পড়ে রইল। কিছু আর ভাবতে চাইল না। চোখে অশ্রু আর মনে ভয় নিয়ে আশেপাশে তাকিয়ে সাবধানে পা বাড়ালো। জায়গাটা কেমন গলির মতো মনে হলো। বস্তি এলাকা বোধহয়। অদ্রিজা একবার পিছু দেখলো আর একবার সামনে দেখে পা চালালো। দুর্বল চিত্তের মেয়েটা যেন ভয়ে পা চলে না। তবুও কিছু দূর এসেই দৌড় শুরু করলো। দৌড়ানোর মাঝেও বারবার পিছু দেখতেই ভুলল না। বারবার মনে হলো এই বুঝি আবার কেউ এসেই তাকে তুলে নিয়ে গেল। শ্বাস প্রশ্বাস দ্রুত চললেও মনে হলো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পিছু দেখতে গিয়ে হঠাৎ একটা দুর্ঘটনার সম্মুখীন হলো। আকস্মাৎ একটা লম্বা খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল জমিনে। ধাক্কাটা এত জোরেই ছিল যে কপালের একটা অংশ কেটেই গেল। ব্যথায় অস্পুষ্ট স্বরে পুনরায় জোরে কেঁদে উঠল। লাল তরল কপাল বেয়ে পড়ল। হাত দিয়ে এই জায়গাটা ঠেসে ধরল। কান্না শুনে কেউ চলে আসে এই ভয়ে পুনরায় মুখ চেপে ধরল। ফলে মুখটায় রক্তে অনেকটা জায়গা মাখামাখি হয়ে গেল। মাথার বাঁধা হিজাবটা খুলতে বসেছে। নিজের কিছুটা এলোমেলো ভাব বুঝতে সক্ষম হলেও তা ঠিক করার সময় হলো না। বস্তি এলাকা হলেও তেমন কাউকেই দেখা যাচ্ছে না। সব কেমন শুনশান। অদ্রিজা উঠে পোশাক কোনো রকমে ঠিক করে পুনরায় দৌড়াতে শুরু করলো। এখানে কোনো ল্যাম্পপোস্ট নেই। আলো না পেয়ে আরও দিশাহীন হলো অদ্রিজা। অনেকটা পথ দৌড়ে আসার পর কিছুটা আলোর দিশা মিলল। ছুটতে ছুটতে কষ্টের পাশাপাশি পানির তেষ্টা পেল। ভয়ে গা হিমশীতল হয়ে এলো মেয়েটার, কিন্তু পা থামালো না। আরও কয়েক পা আসার পর গলির শেষে একটা গাড়ি দেখা মিলল। অদ্রিজা কোনো এক ভরসায় ছুটে গেল সেদিকে। গাড়ির আলো নিভানো। অদ্রিজা স্থির দাঁড়িয়ে অস্থির শ্বাস ফেলতে শুরু করলো। বন্ধ দরজায় আঘাত করে কান্নারত স্বরে আওড়ালো, কেউ আছেন ভেতরে? প্লিজ সাহায্য করুন। কেউ কে আছেন? একটাবার দরজা খুলুন প্লিজ, খুলুন প্লিজ। কোনো সাড়া শব্দ পেল না অদ্রিজা। হয়তো গাড়িটায় কেউ নেই। আশেপাশে তাকিয়ে সাহায্য চাওয়ার মতো কাউকে দেখতে পেল না। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল।
পালাতে হবে ভেবে সেখান থেকে আবারও ছুট লাগালো, কিন্তু বিপদ বোধ হয় তার সাথেই ছিল। ছুটতে গিয়ে পুনরায় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। হাঁটুতে ব্যথা পেল, ছিলেছে কিনা কে জানে, তবে ব্যথা ঠাউর করতে পারল কিসের সাথে ধাক্কা খেলো দেখার উদ্দেশ্যে চোখ তুলে তাকাতেই দেখল একটা বলিষ্ঠ পুরুষ। বয়স কম নয়, 40 বা 45-এর ওপরে হবে হয়তো। অদ্রিজা ভাবল হয়তো সাহায্য পাবে লোকটার থেকে, কিছু বলবে মুখে, কিন্তু ভালো করে তাকাতেই খেয়াল হলো লোকটার অধর কোণে বাঁকা হাসি লিপটে, মাথাটা কাত করে তার দিকে কেমন করে তাকিয়ে আছে। অদ্রিজার মন বলে উঠল এটাই সেই লোক যে তাকে তুলে এনেছিল। সে ব্যর্থ হয়েছে পালাতে। আচ্ছা, লোকটা তাকে তুলে নিয়ে গিয়ে কি করবে? তাকে মেরে ফেলবে বুঝি? ভয়ে পা ঘষে পেঁচাতে শুরু করলো। নিঃশব্দে কান্নায় ভিজে গেল কপোলদয়। ওষ্ঠ কেঁপে উঠল। আকুতি করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার পূর্বেই কানে প্রবেশ করলো লোকটার বিশ্রী হাসিযুক্ত ভয়ঙ্কর কণ্ঠস্বর। অনেক পালিয়েছিস, সময় হয়েছে পুনরায় ঘুমানোর। চল তোকে ঘুম পাড়িয়ে দিই। তোর দ্বারা এত বড় ভুল কি করে হলো? এক মেয়ের জায়গায় অন্য মেয়েকে কি করে এলো? গমগমে ভারী কিশোরের শব্দে 40-অর্ধ লোকটার ভয়ে শরীর কেঁপে উঠল। এই লোকগুলোর সামনে এলেই তার ভয় হয়, তার উপর আজ এত বড় ভুল হলো। কে জানে তার কি হবে? ভয়ে ভয়ে জবাব দিল লোকটা। সরি স্যার, দুটো মেয়েই একই পোশাকে ছিল, পেছন থেকে দেখতে একই রকমই লাগছিল, তাই বুঝতে পারিনি, ক্ষমা করে দিন স্যার। লোকটাকে ভয়ে কাঁপতে দেখে সম্মুখে দাঁড়ানো যুবকটা বিরক্তিকর শ্বাস ফেলল। সে কিছু বলার পূর্বে পাশ থেকে অন্য এক ছেলের হাস্যকর কণ্ঠ ভেসে উঠল। রাখছিস কেন ভাই? আমাদের মেয়ে দরকার, সে আসেনি, অন্য একজন এসেছে, ব্যাস, তাহলে সমস্যা কোথায়? প্রথম ছেলেটা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। তার তো অন্য ছেলেটাকে প্রয়োজন ছিল। কিছু হিসাব যে বাকি ছিল মেয়েটার সাথে, রাগে জবাব দিতে সক্ষম হলো না ছেলেটা। পাশ থেকে আর একজন পুরুষের তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। ও ঠিকই বলেছে ইয়ার, তাছাড়া মেয়েটা বেশ সুন্দর, আমার ওকে চাই, পরেরটা পরের বার দেখে নেবই। পুরুষটার কণ্ঠে অধর কোণে এক চাপা হাসির রেশ লেগে যেন। পুরুষটির বাক্য শ্রবণ করে প্রথম ছেলেটার বিরক্তি যেন কেটে গেল, তবে ভুল করে লোকটার প্রতি রাগ তখনও কমল না। ব্যক্তিটার পানে তাকিয়ে রাগত্ব স্বরে শুধালো। বুঝলাম ভুল করেছিস, কিন্তু মেয়েটার কপালে আঘাত কেন? এই তুই ভুল করে আমাদের জিনিস হাত দিসনি তো? বাকি দুই ছেলের কথা শুনে ব্যক্তিটা ভেবেছিল সে বোধহয় আক্রোশ থেকে বেঁচে গেছে, কিন্তু এই প্রশ্নে লোকটার মাঝে আরো ভীত ভাব দেখা গেল। দ্রুত পা ভেঙে নিচে বসে পড়ল, ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে বলে উঠল। পালাতে আমার একটা ভুলের জন্য মেয়েটা পালাতে গিয়েছিল স্যার, আমি ভাবিনি মেয়েটা পালাবে, কিন্তু বিশ্বাস করুন আমি আঘাত করিনি, না তো ছুঁয়েছি মেয়েটাকে। ব্যক্তিটা ভুল করেও তাদের জিনিসে হাত দিবে না তা জানে ছেলেটা, তবুও মেয়েটা পালিয়েছে শুনে রাগের বশে ব্যক্তিটার মুখে লাথি বসালো। রেগে চিৎকার করে বলল। এত এত ভুল হয় কি করে তোর? মেয়েটা যদি পালিয়ে যেত আর সব বলে দিত তাহলে কি হতো? পরের বার আর কোনো ভুল হলে তোর লাশ পড়বে বলে দিলাম। যা ভাগ এখান থেকে, বাইরে থেকে পাহারা দিবি। ব্যক্তিটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আড়ালে রেগে তাকালো ছেলেটার পানে। সে এদের সব কাজ করে দেয়, অথচ তাকে মূল্য দেয় না এতটুকুও। মন তো চায় সবগুলোকেই শেষ করে দিতে, কিন্তু তার এত ক্ষমতা কই? এখানে সবাই যে ক্ষমতার রাজা। ব্যক্তিটার রাগ অদ্রিজার উপরেও হলো। সে জানে এখন তাকে পাহারা দিতে বলে ছেলে কজন মজায় মেতে থাকবে, সেও তো পুরুষ। তাই এখানে আসার আগে নিজের খাইশ মেটাতে গিয়েছিল এক বস্তিতে। ছেলেগুলো অনেক রাত করে নিজের আড্ডাখানায় আছে, নিজেদের কাজও হাসিল করতে, তাই দেরি হয়ে যাওয়ার ভয় ছিল না। কিন্তু এই মেয়ে জেগে যাবে আর পালাবে তা ভুল করেও ভাবেনি। মনে মনে ভেবে রাখলো ছেলেগুলোর খাইশ মেটানোর পর যখন মেয়েটাকে তার হাতে তুলে দিবে তখন দেখে নিবে এই মেয়েকে। সমস্ত রাগটুকু পুষে রাখলো মেয়েটার জন্য। রাত ঠিক কতটা হয়েছে, কোন জায়গায় আছে সে, হাত পাই বা নাড়াতে ব্যর্থ কেন হচ্ছে? মনে হচ্ছে কোনো কিছুর ওপর হাত পা বেঁধে শুয়ে রেখেছে তাকে। আচ্ছা, সে ঢাকার বাইরে নাকি ঢাকায়? এখানে আজই এসেছে নাকি অনেক দিন পেরিয়েছে? পুনরায় জ্ঞান ফিরতেই হাজার রকম প্রশ্ন ভিড় জমালো মনে। আবছা অন্ধকারে কোথায় আছে বুঝতে ব্যর্থ হলেও আকস্মাৎ কানে প্রবেশ করলো কারুর স্বর।
একজন নয় বরং একের অধিক, আরও সবাই পুরুষ। এতগুলো পুরুষের মাঝে সে একা বন্দী। নিশ্চয়ই তাকে ভালো কিছুর জন্য এখানে নিয়ে আসেনি। ছেলেগুলোর কথা শুনে তা স্পষ্ট কি হতে চলেছে তার সাথে। ভাবতেই রুহ কেঁপে উঠল, আতঙ্ক ভিড় করলো মনে। এভাবেই কি শেষ হওয়ার ছিল তার জীবন? বাবা কি করছে? সবাইকে কি আর দেখতে পাবে না? ইচ্ছে হলেও চিৎকার করে কাঁদতে, লোকগুলোকে ছেড়ে দিতে বলতে, কিন্তু আতঙ্কে মুখ থেকেই কথা বের হলো না। শরীর যেন জমে আছে। সে জেগেছে বুঝতে পারলেই নিশ্চয়ই ছেলেগুলো তার সর্বস্ব কেড়ে নিতে আসবে। ভেবে অধরের উপরে দন্তপাটি চেপে ধরল শক্ত করে, যাতে কোনো শব্দই বের না হয়। ঠোঁট ভেদ করে, কিন্তু চোখকে আটকে রাখতে সক্ষম হলো না। স্থির পড়ে রইল। রাত অনেকটা হওয়াতে ছেলেগুলোর যেন আর তর সইল না। অদ্রিজাকে তুলে আনা ব্যক্তিটা এখানে আর উপস্থিত নেই। বাকি 3 পুরুষের মাঝে 2জন বসে আর একজন দাঁড়িয়ে। বসে থাকা এক পুরুষ ছোট্ট করে বাকি 2জনের উদ্দেশ্যে নির্দেশ দিল, গিয়ে দেখ ওর জ্ঞান ফিরেছে কিনা, রাত অনেক হয়েছে। আজ্ঞা পেয়ে বাকি ছেলে দুটো এগিয়ে গেল অদ্রিজার দিকে। এতক্ষণে অদ্রিজাকে শুয়ে রাখা জায়গাটার কিছুটা কাছাকাছি একটা হলুদ বাতি জ্বালিয়ে দিল ছেলে দুটির একজন। ফলে আবছা আলো ছটা এসে পড়ল অদ্রিজার মুখে। ছেলে দুটো কাছে আসছে বুঝতে পেরে অদ্রিজা চোখ খিচে নিল। শরীরের কম্পন তৈরি হলো। ছেলে দুটো কাছে এসে অদ্রিজার শরীরে চোখ বুলিয়ে বুঝতে সক্ষম হলো মেয়েটার জ্ঞান ফিরেছে। কিন্তু লুকাতে দেখে ছেলে দুটো বক্র হাসলো। বাকি বসে থাকা ছেলেটার উদ্দেশ্যে বলে উঠল, অপেক্ষার প্রহর শেষ দোস্ত। মামুনি তো অনেক আগে জেগে আমাদের অপেক্ষা করছে রে। এতে বোধহয় বসে থাকা ছেলেটার মুখেও হাসি ফুটল। অদ্রিজা বুঝলো সে ধরা পড়ে গেছে। সে চোখ মেলে তাকালো। সম্মুখে 2টো পুরুষ কায়া। আবছা আলোয় একজনের মুখ কিছুটা বোঝা গেলেও অন্যজনের মুখ বুঝতে কষ্ট হলো। ছেলেটার মুখ জুড়ে বড় বড় দাড়ি, চুলগুলো এত বড় যে কপালটা ঢেকে আছে। এদের চিনেই বা কি করবে অদ্রিজা? বাঁধা হাত পা নাড়াতে শুরু করে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে আকুতি করে বলে উঠল, কারা আপনারা? কেন তুলে এনেছেন আমায়? আমি তো চিনিও না আপনাদের। প্লিজ ছেড়ে দিন আমায়। আমার আব্বুর কাছে যেতে দিন আমাকে। হাত জোর করছি, ছেড়ে দিন প্লিজ। অদ্রিজার কথা শুনে ছেলে দুটো উচ্চ আওয়াজে হেসে উঠল। দাড়িযুক্ত ছেলেটা হাস্য বদনে আওড়ালো, ছেড়ে দেব তো মামুনি, তবে আর কিছুটা সবুর করো, তারপরে ছেড়ে দেব তোমাকে। কিন্তু তার আগে আমাদের একটু মজা তো দিয়ে যাও। লালসার দৃষ্টি আর এমন ঘৃণ্যতম মন্তব্য শুনে অদ্রিজার গা গুলিয়ে উঠল। কান্নার আওয়াজ বেড়ে গেল দ্বিগুণ। লজ্জায় ঘৃণায় কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল, তবুও জড়ালো স্বরে মিনতি করে বলল, এমন করবেন না আমার সাথে। এত বড় সর্বনাশ করবেন না আমার। প্লিজ মুক্তি দিন আমায়। আমি কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না। আমার আব্বু অপেক্ষা করছে। প্লিজ ছেড়ে দিন। বলার মতো সুযোগ তুই এমনিতেই পাবি না রে, তাই চুপচাপ আমাদের কাজ করতে দে। কথাটা বলে ছেলেটার একটা আঙ্গুল ছোঁয়ালো অদ্রিজার গালে। অদ্রিজার মনে হলো কেউ তাকে বিষ পান করাচ্ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করলো, যেন এসব মিথ্যা হয়। কোনো পরপুরুষের ছোঁয়া যেন তার গায়ে না পড়ে। কিন্তু উপরওয়ালা বোধ হয় অদ্রিজার আর্তনাদ শুনতে পেল না। ছেলেটা অদ্রিজার মুখে গলা জুড়ে অশ্লীল স্পর্শ দিয়ে বুকের ওড়নাটা টেনে ফেলে দিল দূরে কোথাও। মাথায় হিজাবের কোনো চিহ্ন নেই এখন আর। অদ্রিজার এসব সহ্য হলো না। চোখ মুদে নিয়ে নিজেকে বাঁচানোর স্বরূপ শুধুই ছটফট করতে থাকলো। সব আর্তনাদ অশ্রুরূপে ঝরতে থাকলো। আকুতি থামলো না মেয়েটার। জামার একটা হাতাও টান মেরে ছিঁড়ে ফেললো অন্য ছেলেটা। পেটের কাছে জামার অংশ সরিয়ে দিয়ে উন্মুক্ত করে এলোমেলো স্পর্শ দিল। এই পর্যায়ে এসে বসে থাকা ছেলেটা ভরাট স্বরে নির্দেশ দিল, যা কিছু কর, কিন্তু ওর কাছে সবার আগে আমিই যাব। আর সুন্দরী মেয়েদের আত্মচিৎকার শুনতে বেশ মজা, তা কি জানিস তোরা? এই মেয়ের চিৎকার শুনতে চাই আমি, এর থেকেও অনেক বেশি চিৎকার। অদ্রিজার কাছাকাছি দাঁড়ানো ছেলে দুটোর মুখে হাসির রেশ বৃদ্ধি পেল। এমন তাদের জন্য মোটেও নতুন নয়। 2টো ছেলেই পকেট থেকে বের করে সিগারেট ধরালো। ঠোঁটে চেপে 2টো টান মেরে তা হাতে নিল। অদ্রিজা বন্ধ হয়ে থাকা আখির পানে তাকিয়ে ছেলে দুটো একই সাথে হাতে ধরা জ্বলন্ত সিগারেট দুটো চেপে ধরল অদ্রিজার উন্মুক্ত পেটে। তৎক্ষণাৎ অদ্রিজার আর্তনাদে ভরে উঠল জায়গাটা।
অন্ধকার রাতের বুকে চিৎকার যেন কারো কানে তবদা লাগিয়ে দেওয়ার উপক্রম, কিন্তু তার ছেলেগুলোর কানে প্রবেশ করলো না। পেট থেকে সরিয়ে তা গলায় স্থির করলো। অদ্রিজা ছোটার জন্য ছটপট করলো, কিন্তু নিজের জায়গা থেকে এক চুল নড়তে সক্ষম হলো না। ছেলে দুটো এতেও শান্ত রইল না। অদ্রিজাকে ছেড়ে চলে গেল অন্য কোথাও। সময় কিছুটা পেরোতেই অদ্রিজার জ্বলন কিছুটা কমলো, সেই সাথে চিৎকারের মাত্রাটাও। ঠিক তখনই ছেলে দুটো ফিরে এলো, হাতে ধরা দুটো গরম লোহা, সামনে জ্বলন্ত লাভা চকচক করছে। এসব চাক্ষুষ হতেই অদ্রিজার প্রাণ যেন ওষ্ঠাগত হলো। কি করবে বুঝতে না পেরে পুনরায় ছটপট শুরু হলো। মুখ ভেদ করে বেরিয়ে এলো, এমন করবেন না প্লিজ, প্লিজ এমন করবেন না, আমায় মেরে ফেলুন, কিন্তু এমন করবেন না। মেয়েটার কাকতি মিনতি শুনল না। পশু দুটো এগিয়ে গেল অদ্রিজার দিকে। অদ্রিজার এই আবছা অন্ধকারে হঠাৎ হ্যালুসিনেশন শুরু হলো। মনে হলো তার মা তাকে ডাকছে। তার এই ভয়াবহ অবস্থা দেখে হাসছে। দুটো ছেলে হলেও মনে হলো অনেকগুলো ভয়ঙ্কর মুখ তাকে ঘিরে ধরেছে। সবার হাতে জ্বলন্ত কিছু রয়েছে, সবাই তাকে গিলে খেতে আসছে। তখনই দাড়িযুক্ত ছেলেটা একটা জ্বলন্ত লোহা ঠেসে ধরল অদ্রিজার পিঠের ওপর। অদ্রিজার ভয়ে চিৎকার হয়ে মুখ ভেদ করে কেবল একটাই শব্দ বেরিয়ে এলো, আব্বু। ছেলেগুলোর মুখে শয়তানি হাসি লেপ্টে। অদ্রিজার হাত পা খুলে দিয়ে পিঠের জামার অংশটা টেনে চিরে উন্মুক্ত করে নিয়ে সেখানে অন্য ছেলেটা তার হাতে ধরা জ্বলন্ত লোহাখানা চেপে ধরল। অদ্রিজার দুর্বল শরীর এত অত্যাচার যেন সহ্য করতে পারল না। ধীরে ধীরে স্বর ভেঙে এলো, চিৎকার ক্ষীণ হয়ে এলো। এমন অমানবিক অত্যাচার, পুরনো ভয়াবহ মায়ের মৃত্যু কথা স্মরণ করে সেই ভয় মেয়েটাকে আরো সজ্ঞানে থাকতে দিল না। পুনরায় জ্ঞান হারালো, কিন্তু অদ্রিজার মনে হলো সে এই পৃথিবী ছেড়েই পাড়ি জমাচ্ছে অন্য জগতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সে। ওই তো তার মা হাত বাড়িয়ে অপেক্ষা করছে তাকে নিয়ে যাওয়ার জন্য। অদ্রিজাকে জ্ঞান হারাতে দেখে ছেলে দুটো বিরক্ত হলো। জ্বলন্ত লোহা দুটো ফেলে দিল দুজনেই। এতক্ষণ বসে বসে মজা নেওয়া ছেলেটা হঠাৎ রেগে গেল অদ্রিজার চিৎকার থেমে যাওয়াতে। জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে রেগে উঠে এলো অদ্রিজার নিকট। রাগত্ব স্বরে বলে উঠল, এত দুর্বল মেয়ে কি করে হয়? সামান্য এতে এই মেয়ে অজ্ঞান কি করে হলো? জাগা ওকে, দ্রুত কর, আমি ওর আরো চিৎকার শুনতে চাই। পুরুষটির রাগ দেখে অন্য দুজন কিছুটা ভীত হলো। অদ্রিজার জ্ঞান ফেরানোর চেষ্টায় লিপ্ত হলো। তখনই রাগে দাঁড়িয়ে থাকা ছেলেটার ফোন বেজে উঠল। তাতে বোধহয় পুরুষটা অনেকখানি বিরক্ত হলো। নাম্বার দেখে ফোনটা কেটে দিল, কিন্তু পরক্ষণেই ফোন আবার বেজে উঠল। উপায় না পেয়ে বিরক্ত বদনে ফোন রিসিভ করে কানে তুলল। বিপরীত পাশের কথা শুনে ফোন রেখে দিল, কিন্তু রাগ বোধ হয় ছেলেটার আরো বেড়ে গেল। রাগে হাতের ফোনখানা ছুঁড়ে ফেলল। পুরুষটির কাজে অন্য ছেলে দুটো থেমে অবাক নেত্রে তাকালো তার পানে। পুরুষটি রেগে নিজের বেল্ট খুলে জ্ঞানহীন অদ্রিজাকে পেটাতে শুরু করলো, যেন নিজের সব আক্রোশটুকু মেয়েটার উপরে খাটাতে চায়। মেয়েটার জ্ঞান থাকলে হয়তো এই আঘাতে পুনরায় জ্ঞান হারাতো, কিন্তু সেদিকে কোনো ধ্যান নেই মানুষরূপী তিন পশুর। পুরুষটি নিজের কার্য করতে করতেই রেগে চিৎকার করে বলল, আমার বাপটাকে কোন দিন জানি আমি পরপারে পাঠিয়ে দিই, সবসময় শুধু হুমকি জারি করে। দেখে নিব একদিন সব কটাকে। পুরুষটি রাগে হিসিস করে উঠল। এতেও নিজের রাগ না মিটায় অদ্রিজার কেশগুলো শক্ত মুঠিতে ধরে শক্ত বিছানার উপর দুটো বাড়ি মারল। এতে বোধহয় মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো। মুখে দুটো থাপ্পড় বসালো। এতেই অদ্রিজার ঠোঁটও কেটে গিয়ে রক্ত ঝরতে আরম্ভ করলো। রাগে হয়তো পশুটা ভুলেই গেছে যে মেয়েটা এখন আর জ্ঞানে নেই। বাকি ছেলে দুটো এসে ধরে থামালো সেই পুরুষটিকে। বুঝলো বোধহয়। তাদের মধ্যে একজন বলে উঠল, থাম দোস্ত, মেয়েটার জ্ঞান নেই, এবং বরং দেখে আয় আঙ্কেল তোকে কেন ডাকছে। ততক্ষণে এই মেয়ের জ্ঞান ঠিক ফিরে আসবে যাবে। পুরুষটি শান্ত হলো কিনা বোঝা গেল না। কেবল অদ্রিজার থেকে সরে এলো। সেখান থেকে চলে যাওয়ার জন্য দুপা এগিয়েও থেমে দাঁড়ালো। ফিরে তাকিয়ে অন্য ছেলে দুটোর দিকে তাকিয়ে কড়া স্বরে বলে উঠল, আমি আসার আগে ভুল করেও যদি এই মেয়েকে ছুঁয়েছিস তো ভুলে যাব তোরা আমার বন্ধু। মনে রাখবি আমি আগে ছুবো এই মেয়েকে। ব্যাস। তারপর বেরিয়ে চলে গেল সেই পুরুষটি। অন্য দুজন বিরক্ত হলো, রাগও হলো বোধহয়, কিন্তু কথা অবমাননা করার চেষ্টা করলো না। অদ্রিজার জ্ঞান ভাঙানোর চেষ্টা করলো না। খাবার সম্মুখে থাকার পরও তা ছুতে পারছে না।
এটা যেন তাদের শরীর মন কেউই মেনে নিতে চাচ্ছে না। দুজনেই উপায় না পেয়ে মদের বোতল এনে তার আসর সাজিয়ে বসলো। দুজনেই একের পর এক মদ পান করার কারণে নেশায় এত আচ্ছন্ন হয়ে গেল যে খানিক সময় পর দুজনেই সেখানে ঢলে পড়ল। ভুলে গেল তারা যে মেয়েটার হাত পা তখন খুলে দিয়েছে। পুনরায় যখন জ্ঞান ফিরল তখন মনে প্রশ্ন জাগ্রত হলো, সে কি মরে গেছে নাকি বেঁচে আছে? হঠাৎ পেট পিঠ জুড়ে তীব্র জ্বলন অনুভব করতেই বুঝলো সে বেঁচে আছে। মাথা মুখ এমনকি সম্পূর্ণ কায়া জুড়ে তীব্র ব্যথা অনুভব করলো। চোখে যেন ঝাপটা দেখছে। হাত পা নাড়াতে কষ্ট হলেও বুঝলো হাত পা এখন মুক্ত। বুঝতেই অনেক কষ্টে উঠে বসলো। আলোর দিশা থাকায় নিজের পানে তাকাতেই বুঝলো জামা পরনে থাকলেও তার বেশি অর্ধেকের কোনো হদিশ নেই। মন কেঁদে উঠল। আতঙ্ক সৃষ্টি হলো মনে। ছেলেগুলো কি তার সর্বনাশ করে দিয়েছে? কিন্তু নারী মন বুঝে নিল তেমন কিছুই হয়নি। কিন্তু যতটুকুই হয়েছে তা কি কম বুঝি? একের অধিক পুরুষ তার পানে কামনার দৃষ্টি দিয়েছে, তাকে ছুঁয়েছে, তাকে গিলে খেতে চেয়েছে। ভাবতেই ঘৃণায় শরীর দুলে উঠল। মরে যেতে ইচ্ছে হলো। যখনই নজরে পড়ল তার পাশে কেউ নেই। দুটো ছেলে কিছুটা দূরে পড়ে আছে একে অপরের গায়ের ওপর। তখনই মনে ভাবনা উদয় হলো, তার কি পালানো উচিত? কিন্তু এমন অবস্থায় কোথায় যাবে সে? বাবা কি তাকে দেখতে পারবে এই অবস্থায়? সব থেকে বড় কথা, সে কি পালাতে সক্ষম হবে নাকি পুনরায় পশুগুলোর হাতে ধরা পড়বে? যা কিছু হোক, কিন্তু একটাবার চেষ্টা তো করাই যেতে পারে। পশুগুলোর হাতে মরার চেয়ে ভালো নিজে দূরে গিয়েই মরে যাবে। বাবা মাকে, ভাইয়াকে আর প্রিয়তাকে শেষ আর একবার দেখতে চায় সে। ইচ্ছে পূরণ হবে কিনা জানা নেই, কিন্তু শেষ চেষ্টায় নেমে দাঁড়ালো নিচে। নড়াচড়ার কারণে শরীর জুড়ে যেন হাড় ভাঙার সম ব্যথার উদ্রেক হলো। ব্যথায় দুই ওষ্ঠ চেপে ধরল। পড়ে যেতে নিলে বিছানার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখলো। কিছুটা স্বাভাবিক হতেই সোজা হয়ে দাঁড়ালো। তাকিয়ে দেখলো সেখানে শুয়েছিল তা একটা লোহার তৈরি ছোট্ট বিছানা। আলোতে রক্তও চোখে পড়ল। এই রক্ত তার শরীরের বুঝি কি করেছে তার সাথে যে এত রক্ত ঝরেছে? এই কারণে শরীরে এত ব্যথা বুঝি? মাথায় এত ভার কেন? বেশি ভেবে সময় নষ্ট করতে চাইল না। নিজের ফেলে দেওয়া ওড়নাটা চোখে পড়তেই ছোট ছোট কদমে এগিয়ে গিয়ে তার নিচ থেকে তুলে নিজের শরীর ঢেকে নিল। বারবার ঘুরে তাকিয়ে দেখলো ছেলে দুটো জেগে যায় কিনা। শরীরে একটা পা বাড়ানোর শক্তি নেই, তবুও থেমে থাকলো না। মানুষরূপী পশুগুলোর হাত থেকে নিজের সতীত্ব বাঁচানোর শেষ চেষ্টা স্বরূপ এগিয়ে বেরোনোর দরজা খোঁজার চেষ্টা চালালো। এবার বোধহয় উপরওয়ালার দয়া হলো অত্যাচারিত ভীত মেয়েটার উপর। অদ্রিজা দরজা খুঁজে পেতেই নিশ্চুপে সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তাকাতেই বুঝলো এটা কোনো এক কারখানা হবে বোধহয়। কিন্তু এই রাতের বেলায় জায়গাটা ঠিক কোথায় তা বুঝতে পারল না। অন্ধকারে ভয় হলো, তবুও থামলো না। কিছুটা পথ আসতেই সেই গাড়িটা চোখে পড়ল যার মাঝে প্রথম জ্ঞান ফেরার পর নিজের উপস্থিতি পেয়েছিল। আবছা অন্ধকারে চিনতে কষ্ট হলো না ভেতরে কেউ আছে বুঝি। ভয় পেয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। মাথা ঘুরে পড়ে যাবে এমন মনে হলো। চোখ যেন মেলে রাখাও দায়। অনেক কষ্টে নিজের মাঝে কিছুটা শক্তি সঞ্চয় করে পুনরায় পথ চলতে শুরু করলো। ধীরে ধীরে অনেকটা পথ পেরিয়ে এলো। দৌড়ানোর মতো শক্তি তার মাঝে অবশিষ্ট নেই। কোথা দিয়ে কেমন করে এলো তা চিনতেই সক্ষম হলো না। কিন্তু একটা সময় মেন সড়কে এসে উপস্থিত হলো। কিন্তু পা দুটো আর চলতেই সায় জানালো না। সেখানেই থপ করে বসে পড়ল। সেখানে রাস্তার উপর শুয়ে পড়ল। নাক মুখ দিয়ে গলগল করে বমি বেরিয়ে এলো। কিন্তু সবই লাল তরল। জীবনের এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই অন্ধকার রাত, এই দুর্বিষহ মুহূর্তগুলো মেয়েটার মনে এমনভাবে ভয়ের বাসা বাঁধল যে মেয়েটা নিজেকেই হারিয়ে ফেলল। মনে অদ্ভুত ভাবনার উদয় হলো। মনে হলো বাবাকে আর দেখতে পাবে না, ভাইয়ের তাচ্ছিল্য দেখা হবে না, মায়ের রাগ মিশ্রিত সুপ্ত ভালোবাসা আর পাওয়া হবে না, বনরূপী বান্ধবীর বকবক আর কখনো শোনা হবে না। বকবক শুনে আর মুখে হাসি ফুটবে না। এখানেই সব শেষ। চোখ আবার বুঝে আসতে চাইল। নজর মেলে রাখা দায় হলো। তখন নজরে এলো একটা গাড়ি এদিকেই এগিয়ে আসছে। আবার ধরা পড়ল বুঝি। আর কোনো রাস্তা নেই বুঝি এদের থেকে মুক্তি পাওয়ার। নিজের আম্মুকে যেন পুনরায় দেখতে পেল। নিভু নিভু চোখে মায়ের পানে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আমিও আম্মুর কাছে চলে যাচ্ছি আব্বু।
তোমাকে আর দেখা হলো না বোধ হয়। পশু পশুগুলো তোমার মেয়েকে বাঁচতে দিল না। পুলিশ স্টেশনে বসে নিজের বাবার কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু ঝরাচ্ছে প্রিয়তা। মেয়েটার চোখের বাদ যেন মানছেই না। আরব সাহেবের পানেও তাকানো যাচ্ছে না। একমাত্র আদরের মেয়েকে হারিয়ে পাগল প্রায় অবস্থা হয়েছে ওনার। প্রিয়তার বাবা মৃন্ময় সাহেবের হয়েছে জ্বালা। নিজের মেয়েকে সামলাবে নাকি আরব সাহেবকে তিনি বুঝছেন না। অদ্রিজার জন্য ওনারও ভীষণ খারাপ লাগছে। রাত 12টা পেরিয়ে যাওয়ার পরেও ওনারা এসেছেন পুলিশের কাছে। এর আগে যেখানে যেখানে সম্ভব নিজেরা খুঁজেছেন, কিন্তু কোনো হদিশ মেলেনি মেয়ের। তমালিকা বেগম বাড়িতে এসে মেয়ের জন্য হাহাকার করছেন। প্রিয়তাকে বাড়ি ফিরে যেতে বললেও মেয়েটা এক চুলও নড়েনি নিজের জায়গা থেকে। চোখ থেকে অশ্রু ঝরলেও মেয়েটা কেমন নীরব হয়ে গেছে। বারবার নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। মনে হচ্ছে আর একটু সতর্ক হলে প্রিয় বান্ধবীকে হারাতে হতো না। আরব সাহেবের সাথে কথা বলতেও এখন বাজছে মেয়েটার। সাধারণ 24 ঘন্টার আগে পুলিশ কোনো কেস ফাইল করে না, কিন্তু প্রিয়তা নিজের চোখে দেখেছে মেয়েটাকে কেউ তুলে নিয়ে গিয়েছে। তাছাড়া মৃন্ময় সাহেবের কিছু চেনা পরিচিত লোক থাকায় 24 ঘন্টা হওয়ার পূর্বেই পুলিশ কেস ফাইল করেছে। পুলিশ স্টেশনে সব কাজ শেষ করে 3জন পুলিশের সাথে বের হলো অদ্রিজাকে খুঁজতে। এসবের সময় আরো অনেকটা পেরোলো। হারিয়ে যাওয়া মানুষকে কি এত সহজে খুঁজে পাওয়া সম্ভব? পুলিশের সহায়তা নিয়েও অনেক জায়গায় খুঁজলো। একটা সময় অদ্রিজার ফোন ট্র্যাক করলো। অদ্রিজার ফোনটা খোলা অবস্থায় ব্যাগের ভেতরেই সেই গাড়িতেই পড়েছিল, তাই লোকেশন খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি। যদিও শিওর নয় সেই লোকেশন মোতাবেক গেলেই অদ্রিজাকে খুঁজে পাবে কিনা, তবুও পুলিশ সেই লোকেশন বরাবর রাস্তায় গেল খুঁজতে। দূরত্ব শহর থেকে অনেকটা দূরে। গন্তব্যে পৌঁছাতেই আরও অনেক সময় কেটে গেল। গন্তব্যে পৌঁছানোর কিছুটা আগেই গাড়ির আলোতে রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে গাড়ি থামালেন পুলিশ। সাথে সাথে পেছনে আসা আরেফ সাহেবদের গাড়িটাও থেমে দাঁড়ালো। কেন গাড়ি থামিয়েছে জানার জন্য 3জনেই গাড়ি থেকে নেমে এলো। প্রিয়তা দুপা এগিয়ে দাঁড়াতেই চোখে পড়ল কিছুটা সামনে পড়ে থাকা এক রমণীর পানে। রমণীকে চিনতে প্রিয়তার এতটুকুও সমস্যা হলো না। প্রিয় বান্ধবী এভাবে পড়ে আছে দেখতেই শরীরটা টলে উঠল। বক্ষ জুড়ে ঝড় শুরু হলো। দুর্বিষহ অবস্থা দেখে আতঙ্কিত হয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো। আরু। কোনো মতে উচ্চারণ করে দৌড় লাগালো নিথর পড়ে থাকা অদ্রিজার দিকে। প্রিয়তার মুখে আরু ডাক শুনে আর এভাবে দৌড়ে যেতে দেখে আরব সাহেব সেই বরাবর তাকালেন। সম্মুখে অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখে নিজের ভারসাম্য হারিয়ে ফেললেন। পড়ে যেতে নিতে মৃন্ময় সাহেব ধরলেন। ধরে নিয়ে এগিয়ে গেলেন অদ্রিজার দিকে। প্রিয়তা কাছে এসে বান্ধবীর এমন ভয়াবহ অবস্থা চাক্ষুষ করে আরও ভেঙে পড়ল। কষ্টগুলো এবার চিৎকার হয়ে বের হলো। হাঁটু ভেঙে বসে আগে দুহাতে অদ্রিজাকে আঁকড়ে নিল। খারাপ কিছু ঘটেছে এটা বুঝতে কারোর বাকি নেই, কিন্তু মেয়েটার কিছু হয়ে না যায় এই ভয়ে সবার প্রাণ ওষ্ঠাগত। প্রিয়তা অদ্রিজাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারবার ডাকতে শুরু করলো, কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না। একমাত্র কন্যার এমন মর্মাহত রূপ কাছ থেকে অবলোকন করে আরব সাহেব আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। হাঁটু গেড়ে বসে পড়লেন জমিনে। নয়নের বাঁধ ভেঙে কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। নিজের ফুলের মতো মেয়ের এমন রূপ কোন বাবাই বা সহ্য করতে সক্ষম হবেন? আরও মেয়েটা ভয় পায় বিধায় যাকে সবসময় আগলে আগলে রাখেন সেই মেয়ের সাথে এমন কে করলো? মেয়েটার অবস্থান হলো কিনা অন্ধকারের মাঝে এমন এক নির্জন সড়কে, তার উপর এমন রক্তাক্ত মর্মান্তিক অবস্থায়। প্রিয়তার কোল থেকে মেয়েকে কেড়ে নিয়ে বুকে চেপে ধরলেন আরব সাহেব। মেয়েটার রক্তাক্ত মুখ জুড়ে সেখানে চুমো আঁকলেন। কান্নারত কণ্ঠে আওড়ালেন, আমার আম্মু, কি হয়েছে আমার আম্মুটা? আব্বু এসেছি, দেখো, চোখ খুলো আমার সোনা আম্মু, চোখ মিলে দেখ না মা আমার। হসপিটালের ফিনাইলের গন্ধে মাতোয়ারা চারপাশ, তবে তাতে কেউ তেমন কোনো ধ্যান দেয় না। যে যার মতো আসছে আবার চলে যাচ্ছে। কারো না কারো প্রিয়জন হাসপাতালে ভর্তি বিভিন্ন কারণে। কারো মুখে সন্তুষ্টির হাসি, তো কারো মুখে আমাবস্যার ঢেউ। এহসান পরিবারের লোকজনের মুখের অবস্থা এখন ঠিক তেমনই। অদ্রিজাকে হাসপাতালে এনে ভর্তি করেছে কিছু মুহূর্ত পূর্বে। খবর পেয়ে বাকি সবাই ছুটে এসেছে সেখানে। সবাই মর্মাহত অবস্থায় হাসপাতালের করিডোরে এখানে সেখানে বসে আছে। আরব সাহেব নীরব, তবে তার মুখের দিকে তাকানোর মতো অবস্থা নেই। তমালিকা বেগম কেঁদে কেঁদে সারা।
কেউ দেখলে বুঝতেই পারবে না এই মহিলা অদ্রিজার সৎমা। প্রিয়তার মতো তিনিও নিজেকে দোষারোপ করে যাচ্ছে। মন বলছে যদি বিকেলে তিনি পুনরায় মেয়েকে নিতে আসতেন তাহলে মেয়েটার এমন দুর্দশা কিছুতেই ঘটতো না। হোক মেয়েটা ওনার পেটের নয়, কিন্তু লালন পালন তো করেছেন তিনি। তমালও এসেছে বোনের খবর শুনে। ছেলেটার মনের অবস্থা বোঝা কঠিন, কিন্তু চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বাবার বুকে মাথা ঠেকিয়ে চুপটি করে বসে আছে। মেয়েটার চোখ দুটো এখন নীরব হয়ে গেছে। করিডর জুড়ে এক শান্ত ভাব। এখানে যে কজন মানুষ উপস্থিত আছে তাও না দেখলে বোঝা দেয়। নীরবতায় অবসান ঘটিয়ে অনেকটা সময় পর ওটি রুম থেকে একজন মহিলা ডাক্তার, পাশাপাশি আরো দুজন পুরুষ ডাক্তার বেরিয়ে এলেন। সবাই চোখ উঁচিয়ে তাকালেন। আরাব সাহেব অস্থির হয়ে উঠে এসে দাঁড়ালেন ডাক্তারের সম্মুখে। ব্যতিব্যস্ত স্বরে আওড়ালেন, যা কিছু হোক শুধু বলুন আমার মেয়েটা ঠিক আছে, ভালো আছে তো আমার মেয়েটা? ডাক্তার কিছুটা অবাকই হলেন। এমন পরিস্থিতিতেই সবাই আগে জিজ্ঞেস করে কি কি ঘটেছে, কিন্তু এই লোক মেয়ের সুস্থতা নিয়ে বেশি চিন্তিত। মহিলা ডাক্তারটি আস্থার স্বরূপ বললেন, এখন সুস্থ আছে, জ্ঞান ফিরেনি এখনো, তবে দ্রুত ফিরে আসবে। কেবিনে দেওয়ার পর দেখা করতে পারবেন। মেয়েটা ভালো আছে শুনে আরাব সাহেবের মনে যেন শান্ত হলো। তমালিকা বেগম এবার এসে ডাক্তারের উদ্দেশ্যে শুধালেন, কি হয়েছে? আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু ঘটেছে? তমালিকা বেগম কথাটা যেন সম্পূর্ণ করতে পারলেন না। ডাক্তার হয়তো মনের অবস্থা বুঝলেন। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, আপনাদের সৌভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য জানি না, পরিস্থিতি হিসেবে আপনারা যা ভাবছেন তেমন কিছু ঘটেনি। খুশির খবর এই যে মেয়েটার রেপ হয়নি, কিন্তু মেয়েটার উপর খুবই পাশবিক নির্যাতন করা হয়েছে। শরীরের দাগগুলো তার প্রমাণ। মাথায়ও অনেক জোরে আঘাত করা হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। অমানুষগুলো একের অধিক ছিল বোধহয়। কি করে পারে পশুগুলো এমন ফুলের মতো মেয়েগুলোর সাথে এসব করতে? বলতে বলতে ডাক্তারের মুখেও যেন লোকগুলোর প্রতি আক্রোশ ফুটে উঠল। বাকি সবাই স্বস্তি পাবে নাকি আরো কষ্টে মূর্ছা যাবে বুঝল না। এমন দুর্বল নরম মনের মেয়েটা কিভাবে সহ্য করেছে এইসব। আরব সাহেব পারলেন না কথাগুলো সহ্য করতে। মাথা ঘুরে উঠতে চাইল। তমালিকা বেগম স্বামীকে ধরলেন। মহিলা ডাক্তারটি সবার মনের অবস্থা বুঝতে পেরে পুনরায় জোরে একটা শ্বাস নিয়ে সবাইকে সান্ত্বনার স্বরূপ বললেন, চিন্তা করবেন না আপনারা, মেয়েটা ঠিক হয়ে যাবে দ্রুত। কিন্তু এই অবস্থায় আপনাদের সাপোর্ট খুব করে দরকার মেয়েটার। আমি সাজেস্ট করব তার সামনে সবাই ভেঙে না পড়ে তাকে আরও সাহস দিবেন। মেয়েটা অনেকটা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাবে, আপনারা তার শক্তি হবেন। আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কি বলছি। আসছি। নিজের মতো কথা শেষ করে চলে গেলেন ডাক্তারটি। পাশাপাশি অন্য ডাক্তারও চলে গেলেন। আরব সাহেব বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। তমালিকা বেগম স্বামীকে ধরে নিয়ে পুনরায় বসিয়ে দিলেন। বাকি সবাই তখনও নীরবে বসে। শুধু প্রিয়তার চোখ দুটো আর স্থির রইল না। পুনরায় জায়গাটায় নীরবতা আচ্ছন্ন করে নিল। সবাই অপেক্ষায় রইল কখন অদ্রিজাকে কেবিনে দিবে, আর সবাই মেয়েটাকে এক ঝলক দেখতে পাবে। অদ্রিজাকে কেবিনে দেওয়া হয়েছে আরও কিছুটা পূর্বে, তবে এখনও মেয়েটার জ্ঞান ফেরেনি। আরব সাহেব অস্থির চিত্তে বসে আছে মেয়ের শিহরে। প্রিয়তা দরজা থেকে বারবার উঁকি দিয়ে দেখছে, কাছে যাওয়ার জন্য হীনমন্যতায় ভুগছে। যদিও ডক্টর জানিয়েছে একসঙ্গে অনেকে কেবিনে ভিড় করা যাবে না। বাকি সবাই স্বস্থানে বসে অপেক্ষার প্রহর গুনতে ব্যস্ত। সকালের আলো ফুটেছে অনেক আগেই, তবে বাড়ি ফিরে যাওয়ার তাড়া দেখাচ্ছে না কারোর মাঝেই। হয়তো মেয়েটাকে একটা বার চোখ মেলতে দেখে তবেই যাবে। আরও প্রায় আধা ঘন্টা পর চোখ মেলল অদ্রিজা। শুরুতেই আবছা আবছা নজরে এলেও পরক্ষণে পরিষ্কার দেখতে পেল কোথায় আছে সে। জায়গাটা চিনতে কষ্ট হলো। বেঁচে আছে বুঝি, নাকি লোকগুলোর কাছে ধরা পড়ে গেছে? হাত নাড়াতে গিয়ে কেমন টান অনুভব করে ধীরে ধীরে পাশে তাকিয়ে দেখলো হাতে ক্যানোলা লাগানো। সে কি তাহলে হাসপাতালে আছে? কে নিয়ে এসেছে? হাবিজাবি ভাবনার মাঝে হঠাৎ কানে প্রবেশ করলো অনেক পরিচিত একটা মিষ্টি কণ্ঠস্বর। আমার আম্মু? মাথা নাড়াতে কষ্ট হলেও অদ্রিজা তড়িৎ মাথা ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে শিওরে নিজের বাবাকে বসে থাকতে দেখে অবাকতার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভেবেছিল যাকে আর দেখতেই পাবে না সে কিনা এখন এতটা নিকটে। বাবাই বুঝি তাকে হাসপাতালে নিয়ে এসেছে। কি করে খুঁজে পেল তাকে? জিজ্ঞেস করার প্রয়াস করলো না।
তবে বাবাকে এত নিকটে দেখে ঝরঝর করে কেঁদে উঠল অদ্রিজা। আরব সাহেব এতে আরো উতলা হলেন। মেয়ের একটা হাত নিজের হাতে পুড়ে নিয়ে অস্থির হয়ে শুধালেন। কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। তুমি থাকো, আমি ডাক্তার ডেকে আনছি। তিনি উঠতে চাইলেন। অদ্রিজা হাত টেনে বাধা দিল। ফুপিয়ে আওড়াতে চাইল। ওরা ওরা তোমার মেয়েকে অপবিত্র করে দিয়েছে আব্বু। আমাকে ওরা। আর বলতে দিলেন না মেয়েকে। ঝুঁকে মেয়ের কপালে চুমো খেয়ে চোখের পানি মুছে দিয়ে সাবধান বাণী ছুড়ে দিয়ে বললেন। ইস, কিছু হয়নি, একদম কাঁদবে না। আমার মেয়ে আমার কাছে সবসময় পবিত্র। সব ভুলে যাবে তুমি। তুমি কষ্ট পেলে তো তোমার আব্বুর কষ্ট হয়, জানো না তুমি? আব্বুর কাছে ফিরে এসেছো, এটাই অনেক, নয় কি? অদ্রিজার কান্না কিছুটা কমে এলো বাবার কথা শুনে, কিন্তু মন জুড়ে যেন নীরব ঝড় শুরু হলো। ভুলতে বললেই কি ভোলা সম্ভব? মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। চোখ মেলে তাকালেই আর বাবাকে দেখতে পাবে না। ভয় যেন মন থেকে কাটতেই চাইছে না। আরব সাহেব মেয়ের মনের কথা হয়তো বুঝলেন। আরো অনেক কথা বলে মেয়েকে সামলালেন। অদ্রিজার হঠাৎ চোখ পড়ল কেবিনের দরজা বরাবর। প্রিয়তা ছলছল নয়ন মেলে তাকিয়ে আছে তার পানে। তার থেকেও যেন বেশি নাজেহাল অবস্থা হয়েছে মেয়েটার। আরব সাহেব সেই বরাবর তাকিয়ে প্রিয়তাকে দেখতে পেয়ে কাছে ডাকলেন। প্রিয়তা ছোট ছোট কদম ফেলে এগিয়ে এসে দাঁড়ালো বেডের কাছাকাছি। আরব সাহেব উঠে দাঁড়িয়ে বলে উঠলেন। তোমরা দুজন কথা বলো, আমি আসছি। চলে গেলেন তিনি। প্রিয়তা সেখানটায় বসে পড়ল। এতক্ষণে নীরব কান্না এবার চিৎকার হয়ে বেরোতে চাইল। অনেক কষ্টে তার রোধ করলো প্রিয়তা। কান্নারত স্বরে জানতে চাইল। কেমন লাগছে এখন? কোথাও ব্যথা লাগছে? সে কথার বিপরীতে অদ্রিজা ধরা স্বরে বলল। ওরা আমায় কেন নিয়ে গেল দোস্ত? আমি তো ওদের চিনি না পর্যন্ত, তাহলে আমার সাথে এসব কেন? এই কেন এর জবাব প্রিয়তার কাছে নেই, কিন্তু বান্ধবীর এমন মর্মাহত স্বর প্রিয়তার সহ্য হলো না। বান্ধবীর একটা হাত মুখের সাথে ঠেসে ধরল। অস্থির হয়ে জবাব দিল। জানি না কেন করেছি এমন তোর সাথে। আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে সাবধানে বাড়ি পৌঁছে দিতে পারিনি। যদি আর একটু খেয়াল করতাম তাহলে এমন আর কিছুই হতো না। এতটুকু বলে আবার কান্নায় ভেঙে পড়ল প্রিয়তা। অদ্রিজা ভুল করেও প্রিয়তাকে এসবের জন্য দোষী ভাবেনি। সবই হয়তো তার ভাগ্যে ছিল। অদ্রিজা আকস্মিক দুর্বল কণ্ঠে বলে উঠল। ওরা বলছিল অন্য কাউকে তুলতে গিয়ে আমাকে নিয়ে গিয়েছিল কোথাও। সেই মেয়েটা তুই নস তো? তুই কি চিনিস ওদের? প্রিয়তা হঠাৎই স্তব্ধ হয়ে গেল। সে তো জানেই না কে বা কারা অদ্রিজাকে তুলে নিয়ে গিয়েছিল। তাহলে এইসব কি বলছে অদ্রিজা? কোথাও এসব সত্যিই তার জন্য হয়েছে বুঝি? হঠাৎ কিছু একটা স্মরণে এলো প্রিয়তার। বুকের ভিতর যেন ছলাৎ করে উঠল। অদ্রিজার হাতটা ছেড়ে দিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল। তুই থাক, আমি এখনই আসছি।